মায়ের শেষ ডাকটি যেন ধারালো কোনো অস্ত্র হয়ে এসে বিঁধল আমার হৃদয়ের গভীরে। পেছন ফিরে তাকাবার সাহসটুকু আর অবশিষ্ট রইল না। তার আগেই চোখের কোণে জমে থাকা জলেরা বাঁধ ভেঙে টপটপ করে ঝরে পড়ল। হঠাৎই মা পেছন থেকে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর শুরু হলো তার কান্না, এক নির্মম হৃদয় বিদারক কান্না। সেই কান্নার প্রতিটি ধ্বনি যেন প্রতিধ্বনিত হয়ে আমার বুকের ভেতর রক্তক্ষরণ ঘটাতে লাগলো। আমিও আর নিজেকে সামলাতে পারলাম না। মায়ের বুকের ভেতর মুখ গুজে শিশুর মতো কেঁদে উঠলাম। মা আমার কপালে একটি ছোট্ট চুমু এঁকে দিয়ে ভাঙা গলায় বললেন, ভালো থাকিস, বড়রা যা বলে মেনে চলবি, মন দিয়ে লেখাপড়া করবি। তারপর আমার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিকমতো খাস না তাই না? মুখটা কেমন শুকিয়ে গেছে, নিয়ম করে খাবি, আর বাবার দিকে খেয়াল রাখবি। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। যে মানুষটির কারণে তার নিজের সংসার ভেঙে গিয়েছে, তাকে আবার যত্নে রাখার উপদেশ দিচ্ছেন। সত্যি আশ্চর্য। মায়ের হৃদয় যে কত বিশাল, সে কথা বোঝবার মতো বয়স তখনও হয়নি আমার। তবুও বুকের ভেতর কেমন যেন হাহাকার জেগে উঠল। আরও কত কথা বলে, কত উপদেশ দিয়ে অশ্রুসিক্ত চোখে মা আমাকে বিদায় দিলেন। ভারাক্রান্ত মন আর ঝাপসা দৃষ্টি নিয়ে আমি বিদায় নিয়েছিলাম। মনমরা হয়ে উঠে বসলাম বাসে। সারা পথ একটি শব্দও করিনি। বাড়ি ফিরে যেন নীরবতার এক অদৃশ্য দেয়াল আমাকে ঘিরে রাখল। সেদিন ম্যাডাম পড়াতে এলে বই খুলিনি, পড়তে যায়নি ম্যাডামের সামনে। রাতে খাবারটাও খায়নি আর। অভিমানে, শোকে, না বলা কষ্টে গুমড়ে গুমড়ে ঘুমিয়ে পড়েছিলাম। অদ্ভুতভাবে সেদিন নাদিম ভাইও কিছু বলল না। অন্যদিন হলে সামান্য কারণে দু একটা ধমক জুটতোয়। সেদিন সেও নীরব, কোনো ধমক দেয়নি আমায়। বিষয়টা খেয়াল করলাম আমি। পরদিন সকালে স্কুলে গেলাম, মনটা খানিকটা হালকা। নিজেকেই বোঝ দিলাম, যখন খুব মন চাইবে নাদিম ভাইকে বলবো মায়ের কাছে নিয়ে যেতে, সে নিশ্চয়ই নিয়ে যাবে। এই ছোট্ট আশাতেই মুখে এক ফোঁটা হাসি ফুটে উঠল। স্কুল ছুটি হলে দেখি ভাইয়া গাড়ির দিকে না গিয়ে হাঁটা ধরেছে বাড়ির পথে। বিস্মিত হয়ে বললাম, হেঁটে যাব? পৌঁছাতে তো অনেক সময় লাগবে। সে গম্ভীর গলায় বলল, চুপচাপ হাঁট, বেশি কথা না। রাগে আমার বুক ফেটে যাচ্ছিল। সকালে তো বাবাকে নিজ চোখে টাকা দিতে দেখেছি, তাহলে হেঁটে কেন? সাহস সঞ্চয় করে বলেই ফেললাম, বাবা যে টাকা দিলেন, টাকা কি করলে? সে কপাল কুঁচকে তাকালো আমার দিকে, ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি। আমার কাছে জবাব চাইছিস? দিব এক চর। ইচ্ছে হলে আয়, না হলে দাঁড়িয়ে থাক। বেশ বড় হয়েছিস দেখছি, আমার কাছে জবাব চাইছিস এইটুকু হয়ে? আমি আর কিছু বললাম না। ভেতরে ভেতরে আগুন জ্বলতে লাগলো, আর পা দুটো আপন গতিতে চলতে থাকলো। বিকেলে লিভা ম্যাডাম এলেন। পড়ার মাঝখানে হঠাৎ জিজ্ঞেস করলেন, কাল কি হয়েছিল, পড়তে বসনি কেন? মায়ের কাছে গিয়েছিলাম। এই গোপন কথাটি এখনও কেউ জানে না। দ্বিধায় পড়ে গেলাম। সত্যিটা কি বলবো ম্যাডামকে? না না, ঠিক হবে না, মিথ্যা বললাম। বললাম এমনি, মাথা নিচু করে। তিনি মৃদু হেসে বললেন, মিথ্যে বলছো, সত্যি বলো, কি হয়েছে? তোমার দাদি বকা দিয়েছিল নাকি অন্য কিছু? শেষ পর্যন্ত আর গোপন রাখতে পারলাম না। মিথ্যা ধরে ফেলেছে ম্যাডাম, সত্যি বলা ফরজ এখন। ফিসফিস করে বললাম, মায়ের কাছে গিয়েছিলাম। তিনি যেন চমকে উঠলেন, যেন অপ্রত্যাশিত কিছু শুনলেন এই মুহূর্তে। কি বলছো? মজা করছো সামির? কি আবোল তাবোল বলছো? এতদূর তুমি একা যাবে কি করে? মজা কেন করব? আমি একা যাইনি তো। কিন্তু আমার মামা বাড়ি যে দূরে, তা আপনি কি করে জানলেন? আমি তো বলিনি এই ব্যাপারে আগে। ম্যাডাম থতমত খেয়ে গেলেন। না মানে শুনেছিলাম হয়তো আগে। তা তুমি একা যাওনি তো, কি তোমার বাবা নিয়ে গিয়েছিলেন? না না, বাবা নিয়ে যায়নি। আমি গিয়েছি, সে কথা তো বাবা জানেও না। তাহলে? নাদিম ভাইয়া নিয়ে গিয়েছিল। আমার মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। চোখে যেন অদ্ভুত এক ভাব। তারপর স্বাভাবিক গলায় বললেন, আচ্ছা, এবার পড়ায় মন দাও। সেদিনের পড়া শেষ করে তিনি চলে গেলেন, কিন্তু তার দৃষ্টির সেই অদ্ভুত ছায়া যেন রয়ে গেল মনে। রাতে বাবা ফেরার আগেই ছোট ফুপু এলেন আমাদের বাড়িতে, সঙ্গে ঝুমুরও। ফুপুর মুখ ভার, যেন কোনো অঘটনের পূর্বাভাস। একটু পর ঝুমুর এগিয়ে এসে কয়েকটি চকলেট বাড়িয়ে দিল। তোমার জন্য এনেছি। আমি গম্ভীর গলায় বললাম, লাগবে না। সে অবাক হয়ে বলল, কেন? কত শখ করে এনেছি আমি। ভান করার আগে বললাম, আমি তো তোর বড়, চকলেট দেওয়ার কথা আমার। আমার কথা শুনে সে হেসে গড়িয়ে পড়ল। তার সেই খিলখিল হাসি বিদ ঘটে লাগলো আমার কাছে। আমি নাদিম ভাইয়ের মতো
ভাব নিয়ে তাকে অনুকরণ করে বললাম, ছাগলের মতো হাসবি না। এত হাসির শব্দ আরও বাড়ল। কপাল কুঁচকে বললাম, থামাবি হাসি নাকি দিব এক চড়? সে হাসি কিছুটা থামিয়ে তারপর বলল, বড় হয়ে আমি তোমার বউ হব, তখন অনেক চকলেট এনে দিবি আমায়, কেমন? এখন আমার দেওয়া চকলেটগুলো রাখো। আমি হতভম্ব। তোকে কে বলল বড় হয়ে তুই আমার বউ হবি? সে লজ্জামাখা কথায় বলল, সেসব জানার দরকার নেই তোমার, বউ হব মানে হব, বলে দৌড়ে চলে গেল। ঠিক তখনই বাবা ফিরলেন। বসার ঘরে দাদি, ফুপু, বাবা, সবার মুখে গম্ভীর ছায়া। ফুপু কঠোর গলায় ঝুমুরকে বললেন, তুই নবাবকে ডেকে আনো। আমাকে আর নাদিম ভাইকে ডাকা হলো। দাদি মিনতি করে বললেন, ছোট মানুষ, ছেড়ে দে, বেশি কিছু বলিস না। কিন্তু ফুপুর মুখের কঠোরতা আরও গাঢ় হলো। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আবার কি ঘটতে চলেছে? কি ভুল করেছি আমরা? মনে করতে চেষ্টা করলাম, কোনো অপরাধ কি সত্যি করেছি? কিছুই মনে পড়ল না। তবুই নীরবতার ভেতর যেন ঝড়ের পূর্বাভাস লুকিয়ে আছে। আমাকে মায়ের কাছে নিয়ে যাওয়ায় ফুপু নাদিম ভাইকে অনেক কথা শোনালেন। নাদিম ভাই একটি শব্দও করলেন না। বাবা সাফ সাফ বললেন, স্বামীর ছোট, তুমি না নিয়ে গেলে সে দ্বিতীয়বার বাড়িতে ওই জায়গায় যাওয়ার কথা বলার সাহস পেত না। তুমি বুঝদার হয়ে এমন ভুল করলে কিভাবে? ফুপু তৎক্ষণাৎ বলে উঠলেন, বেশি লাইক হয়ে গেছে। আজ রাতের খাবার বন্ধ দুজনের। আর দুদিন ঘরে বন্দি করে রাখলে সব ঠিক হয়ে যাবে। তখন স্বপ্নেও ভাববে না এমন কিছু করার। আরও অনেক কথা বলে আমাদের ঘরে পাঠানোর অনুমতি দেওয়া হলো। নাদিম ভাই আগে আগে ঘরে চলে গেল। আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এ কথা তো আমি কাউকে বলিনি, শুধু ম্যাডামকে বলেছিলাম। তাহলে বাড়ির লোক জানল কিভাবে? তবে কি ম্যাডাম বলে দিয়েছেন? না, তা কেন হবে? ম্যাডাম তো আমাকে কত ভালোবাসেন, তিনি এমনটা করতেই পারে না। আমি বসার ঘরে অনেকক্ষণ বসে রইলাম। সে রাতে আমাদের খাবার দেওয়া হয়নি। সবাই যখন নিজ নিজ ঘরে চলে গেল, আমিও তখন ঘরে ঢুকলাম। নাদিম ভাই রাগান্বিত চোখে তাকালেন। উঠে দরজা বন্ধ করে কোনো কথা না বলে স্টিলের একটি স্কেল দিয়ে আমাকে মারতে শুরু করলেন। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। ঝুমুর কোথা থেকে যেন দৌড়ে এলো। জানালাতে দেখছে নাদিম ভাই আমাকে মারছেন। ঝুমুর চিৎকার করে বলছে, ভাইয়া ছেড়ে দাও, ব্যথা পাবে। কিন্তু নাদিম ভাই শুনলেন না। ঠাস ঠাস করে আরও কয়েকটি আঘাত করেই তবে ক্ষান্ত হলেন। তারপর আগের মতো গিয়ে শুয়ে পড়লেন। আমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলাম। ঝুমুর ফুপুর কাছে গেল। বাবা, ফুপু, দাদি সকলেই তখন দাদির ঘরে বসে কথা বলছেন। হয়তো কোনো গোপন বৈঠক। আম্মু, সামির ভাইয়া কাছে। ঝুমুরের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে ফুপু ধমক দিয়ে বললেন, বড়রা কথা বলছে দেখছো না? যাও, বাইরে যাও এখন। ধমক খেয়ে ঝুমুর বেরিয়ে এলো। এবার ক্লাস অনে উঠেছে। এতটুকু মেয়ে আর কতটাই বা বুঝবে? আমার পাশে বসে সেও কাঁদতে লাগলো, আমার সঙ্গে তাল মিলিয়ে। এমনিতেই মার খাওয়ার ব্যথা, তার উপরে ঝুমুরের কান্না বিষের মতো লাগছিল আমার কাছে। অসহ্য হয়ে কান্না থামিয়ে বললাম, কাঁদছিস কেন? মেরেছে তো আমাকে, তোর কি হয়েছে? হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, বড় হয়ে তুমি আমার বর হবে না, তাই তোমার কষ্টে আমারও কষ্ট হচ্ছে। ঝুমুরের কথায় আমার হাসি পেল। মাথায় হাত বুলিয়ে বললাম, বিয়ে হবে এ কথা ফুপু বলেছে তোকে? ঝুমুর কোনো উত্তর দিল না। উঠে গিয়ে ঠান্ডা বরফ এনে আমার ক্ষতস্থানে লাগালো। আমি সেদিন আর বাধা দিলাম না, একটু আরাম লাগছিল। পরদিন দাদির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। দাদি বারবার ফুপুকে বলছেন, সবকিছু ভেবেচিন্তে করছিস তো? আরেকটু ভেবে দেখ বিষয়টা, অন্ধের মতো যা ইচ্ছে করে বসিস না। ফুপু গম্ভীর স্বরে বললেন, আমি কি এই সংসারে খারাপ চাই? সবার ভালোর জন্যই তো এমন সিদ্ধান্ত। আর তোমার ছেলেরও তো মত আছে, তাই তো এত কিছু। বার কয়েক কলিং বেল বাজতেই বিরক্ত মুখে দরজা খুলল হাসনা। সকাল 7টা বাজে। রান্নাঘরের রাস্তা বানাচ্ছিল সে। স্বামীর কষ্টের টাকায় ছোট্ট এই 2 কামরার বাড়িটি করেছে তারা। বাড়ি ভাড়া টাকায় কোনো মতে সংসার চলে। দরজা খুলতেই এক লোক একটি খাম ধরিয়ে দিয়ে চলে গেল। কোর্টের নোটিশ। খাম খুলতেই হাসনা বেগমের চোখ বড় হয়ে গেল। ডিভোর্স লেটার? সত্যি কি তাহলে ননদের সংসার ভেঙে যাচ্ছে? রাগে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। লিহাব সাহেব নাস্তার টেবিলে বসতে বসতে বললেন, কই খাবার হলো? তাড়াতাড়ি আনো, আমার আবার একটা সালিশে যেতে হবে। গরম তেলে পানির ফোঁটা পড়লে যেমন ছিটকে ওঠে, তেমনই করে উঠলেন হাসনা। আমার মাথাটা খাও এবার। সারাদিন তোমাদের খাটুনি খাটতে পারবো না আমি। বাড়িতে কাজের লোক রেখে নাও।
সালিশে যাবে বলছো? লজ্জা লাগে না? কোন মুখে যাবে সালিশ করতে? যে তোম বোনের নিজের সংসার বাঁচাতে পারে না, সে নাকি অন্যের সংসারে ঝামেলা মেটাবে। তোমাদের সুখের শেষ নেই। সবাই বসে বসে থাকবে, আর আমি চাকরানির মতো খাটব। সব ঠেকা আমার। লিহাব বুঝতে পারলেন না স্ত্রীকে ইঙ্গিত করছেন। এমনভাবে তো হাসনা কথা বলেন না। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলেন, কে এসেছিল? হাসনা খামটি এনে ছুঁড়ে মারলেন তার দিকে। তোমার বোনের সংসার ভাঙার নোটিশ, সই করে দিলেই হবে। ভাবির চিৎকারে ইতিমধ্যে তনিমাকে কোলে নিয়ে রুমে এসে দাঁড়িয়েছে। ভাবির শেষ কথাটা শুনে তার পা কেঁপে উঠল। দীর্ঘ 7 বছরের সংসার সত্যি কি ভেঙে যাবে তার? লিহাব চুপ করে রইলেন। হাসনা আরও রেগে গেলেন এই নীরবতায়। কাগজটা নিয়ে রুমির হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই যে ডিভোর্স লেটার, সই করে দিন। তারপর আরামে বসে বসে খাবেন শুধু, আর কোনো চিন্তা থাকবে না। বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। লিহাব বোনের দিকে তাকানোর সাহস পেলেন না, সেভাবে বসে রইলেন। রুমি নিজের ঘরে চলে গেল। তনিমা ঘুমাচ্ছে। আস্তে করে তাকে বিছানায় শুয়ে দিল। তারপর ডিভোর্স লেটারের কাগজটি নিয়ে টেবিলে বসে পড়ল। কলম হাতে নিল, সই করতে যাবে। ঠিক তখনই কে মনে করে থেমে গেল। ডিভোর্স পেপারটা রেখে দিল রুমি। এমন হুটহাট সাইন করবে না সে। একবার কথা বলে নেবে নিজের স্বামীর সাথে। কিন্তু বাড়িতে ভাই ভাবিকে বলে যাওয়া যাবে না। বন্ধুর মতো ভাবিকে ইদানিং ভয় পেতে শুরু করেছে রুমি। যেভাবে আগে তার সাথে গল্প করে কাটিয়ে দিতে পারত সারাদিন, যত্ন করে মাথায় তেল দিয়ে দিত, সে ভাবি যেন এখন তাকে সহ্যই করতে পারে না। ইদানিং ভাবির থেকে আড়ালে থাকতেই পছন্দ করে রুমি। গা ঢাকা দিয়ে থাকতে চায় ভাবির থেকে। সে ভাবির সামনে দিয়ে সামিরের বাবার সঙ্গে দেখা করতে যাওয়া যেন একটা কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে রুমির পক্ষে। কি করবে, কিভাবে যাবে, সে সব ভাবনায় যখন মশগুল, তখন হঠাৎ মনে পড়ল শুক্রবার ভাবির ভাইপোর সুন্নতে খাতনার দাওয়াত সকলের। সেখানে যাবে না রুমি। যে করে হোক বুঝিয়ে ভাই ভাবিকে পাঠাতে হবে। ভাবি মনে হয় না জোর করবে তেমন, কিন্তু ভাই তো তাকে রেখে যেতে চাইবে না। তবুও যে করে হোক ভাইকে বুঝাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে। কিন্তু শুক্রবারের আরও 2 দিন বাকি। এই 2 দিন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আর। শাড়ি পরে তার উপর বোরকা পরে নিয়েছে হাসনা বেগম। বাঙালি মুসলিম নারীদের অন্যতম পোশাক এটি। যত সাজগোজ করুক না কেন ভিতরে, কোথাও বের হওয়ার সময় নিজেকে পর্দার ভেতর থেকে ঢেকে রাখতে অভ্যস্ত। তারা বোরকা পরে লিহাব সাহেবের দিকে তাকিয়ে বলল, কই হলো তোমার? আমি তৈরি হয়ে গেছি। হ্যাঁ, আমার হয়েছে। রুমি কোথায়? তা আমাকে কেন জিজ্ঞেস করছো? নিজে গিয়ে দেখে আসো। সে কি ঘর থেকে বের হয় নাকি? আমার সামনে আসলে তো আমি খেয়ে নেব তাকে। যদি কোনো কাজ করতে বলে ফেলি, তাই আমার সামনেই আসে না। লিহাব বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রুমির দরজার সামনে গিয়ে ডাকছে, রুমি কই, তাড়াতাড়ি কর, দুপুর হয়ে যাচ্ছে তো। বলতে বলতে রুমির ঘরে ঢুকল। সে তখনও শুয়ে আছে তনিমাকে নিয়ে। লিহাবকে দেখে নড়ে চড়ে উঠে বসল। লিহাব অবাক হয়ে বলল, সে কি কাণ্ড, এখনও রেডি হস নাই তুই? না ভাইয়া, আমি যাব না। কিন্তু কেন? আমার শরীরটা বেশি ভালো লাগছে না। তোমরা যাও। তা কি করে হয়? তোকে রেখে আমরা কিভাবে যাই? একা বাড়িতে বাচ্চা নেই, কি করে থাকবি? আমাদের তো আসতে কাল বিকেল হবে। সমস্যা নেই ভাইয়া, যাও, আমি থাকতে পারবো। না, তা হয় না। তোকে রেখে আমি যেতে পারবো না। তাহলে আমিও যাব না। অমন কথা বলো না, ভাবি রাগ করবে। পাগলামো করো না, তোমরা যাও। হাসনার ডাক পড়ল পাশের রুম থেকে। কি হলো, যাবে না নাকি তেল সিন্দুর মেখে নিয়ে যেতে হবে? লিহাব বেরিয়ে গেল রুমির ঘর থেকে। হাসনাকে উদ্দেশ্য করে বলল, এভাবে বলছো কেন? তো কি করব? জানোই তো আজ দাওয়াত আছে। এত নাটক করে বলতেছে কেন যাইব না? শুনতে পাওনি? বলছে শরীর খারাপ লাগতেছে। এগুলা সব মিথ্যা কথা। লিহাব আর কথা বাড়াল না। এখানে থাকলে ঝামেলা বাঁধাবে হাসনা। ইদানিং যে বউটার কি হলো বুঝে না সে। রুমিকে বলে গেল যেন সাবধানে থাকে। রুমি দুপুরে গোসল করে তৈরি হয়ে নিল। চোখে গাঢ় কাজলের প্রলেপ দিতেও ভুলল না। এরপর তনিমাকে নিয়ে বেরিয়ে পড়ল সে বাড়ির উদ্দেশ্যে। প্রায় ঘন্টা দেড়েক পর বেলা 2:30টার দিকে এসে পৌঁছে গেল শ্বশুর বাড়ি। শুক্রবার আজ, সিয়াম বাড়িতেই থাকবে, তাই আর কোনো চিন্তা নেই। রুমি ধীর পায়ে এগিয়ে আসতেছে বাড়ির দিকে। বাড়িতে পা রাখতে দেখা হলো ঝুমুরের সাথে। দেখে মনে হচ্ছে কোথাও বের হবে বাইরে। সুন্দর করে সেজেগুজে আছে মেয়েটা। রুমিকে এক পলক দেখে ঝুমুর দৌড়ে ভেতরে চলে গেল।
মামি, মনি এসেছে। সামির ভাইয়া, তোমার মা এসেছে, দেখো দেখো। সেখানে সকলেই উপস্থিত ছিল। ঝুমুরের কথায় টনক নড়ল সবার মাঝে। ইতোমধ্যে রুমে এসে উপস্থিত হয়েছে রুমে। যে যার জায়গা থেকে ঘুরে তাকালো। সিয়াম সামিরের বাবা বলে উঠল, তুমি এখানে? বাবার কথায় মা তখন মুচকি হাসলেন। বাবার কথার জবাব না দিয়ে সকলের দিকে তাকিয়ে বলল, সবাই সাজগোজ করে আছে, নতুন পোশাক পরে আছে। কোথাও বের হবে নাকি? মা কেমন আছেন? ছোট আপা, আপনি কবে আসলেন? ছোট ফুপু ভ্রুকুচকে বলল, এই মহিলা এখানে কি করতে এসেছে? ভাই, তুমি কি ডিভোর্স লেটার পাঠাওনি? পাঠিয়ে দিয়েছি তো, আর কদিন আগেই। এখানে কেন আসলে? তোমার সাথে কথা আছে আমার। আমার কোনো কথা নেই তোমার সাথে। ভেতরে চলো প্লিজ, শোনো আমার কথা। বলেই মা যখন বাবার হাতটা ধরল, বাবা তখন এক হেঁচকায় ছাড়িয়ে নিল। ধ্যাত, কি বলবে এখানে বলো? তুমি আমার প্রাক্তন স্ত্রী। আমার শরীরে টাচ করার অনুমতি তোমায় কে দিল? মা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি এখনও সাইন করিনি ওই পেপারে। আমি করে দিয়েছি। হিসাব মোতাবেক আমার তরফ থেকে তালাকপ্রাপ্ত স্ত্রী তুমি। সুতরাং কিছু বলার থাকলে বলে বিদায় হও এখান থেকে। দেখো, আমাকে বোঝার চেষ্টা করো। কি অপরাধ আমার, বলো আমাকে। দেখো তোমার মেয়ে, তাকে একবার কোলে নাও। তার মুখের দিকে তাকাও একবার। তার দিকে চেয়ে অন্তত আমায় তাড়িয়ে দিও না। তাকে বাবার আদর থেকে বঞ্চিত করো না। বলে চোখের পানি ছেড়ে দিল মা। বাবা চুপ করে আছে দেখে ছোট ফুপু ফোরন কাটল। এখানে কি নাটক করবে নাকি? ওইদিকে গাড়ি এসে পড়েছে সেই কখন। দেরি হয়ে যাচ্ছে তো। বাবা মায়ের দিকে তাকালো না, না তাকিয়ে বলল, এখান থেকে চলে যাও। আজ আমার বিয়ে। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। বলে এখান থেকে চলে গেলেন বাবা। মা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, যেন এইমাত্র একটা ঝড় এসে বয়ে গেল তার ওপর থেকে। তনিমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মা। চোখ থেকে পানি পড়ছে না এখন আর, যেন সকল পানি শুকিয়ে মরুভূমি। ফুপু সকলকে তাড়া দিল তাড়াতাড়ি করার জন্য। সকলে নিজের কাজে ব্যস্ত। মাকে এখানে রেখেই সকলে চলে গেলেন বাবার দ্বিতীয় বিয়ে করাতে। আমি আর দাদি বাড়িতে। মা এখানেই ঠায় দাঁড়িয়েছিল প্রায় আধ ঘন্টা। আমিও একইভাবে দাঁড়িয়েছিলাম মায়ের দিকে তাকিয়ে। তনিমার কান্নার শব্দে মায়ের শরীর কেঁপে ওঠে। তার দিকে তাকিয়ে থেকে বেরিয়ে গেল বাড়ি থেকে। যাওয়ার আগে আমার দিকে তাকিয়েছিল একবার। মুখে কিছু বলেনি আমায় আজ আর। যেখানে কথা চোখে চোখে হয়েছিল। মা চলে গেলে আমি বেরিয়ে পড়ি ঘর থেকে। মনটা বড়ই উদাসীন লাগছে। পরন্ত বিকেলের বাতাসে বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে একটা মহিলা। দ্বার থেকে সে দৃশ্য দেখে মলিন হাসল একজন লোক। কিছুক্ষণের মধ্যে মহিলাটি দৃষ্টির বাইরে চলে গেলে রুমি ছিল দাঁড়িয়ে। মন মানছে না, তাই লেকের পাড়ে এসেছিল একটু। সন্ধ্যা নেমে এসেছে প্রায়, তাই দাঁড়িয়ে না থেকে এসে বাসে চড়ে বসল। সমস্তটা রাস্তা সে নিজেকে বুঝিয়েছে, মানিয়ে নিতে চাইছে ভাগ্যকে, কিন্তু মন মানতেছে না। গলা বয়ে আছে তার। বাড়ি গিয়ে তালা খুলে নিজের রুমে চলে গেল। মেয়েটা কাঁদছে বিছানায় পড়ে। রুমে বসে আছে তার পাশে। মেয়ের কান্না যেন তার কানে পৌঁছাতে পারল না। বেশ খানিকক্ষণ কেঁদে ঘুমিয়ে গেল তনিমা। রুমির হুঁশ ফিরল এবার। মেয়েকে ছোঁ মেরে কোলে তুলে নিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল তার, কাঁদল না তবুও। তনিমাকে আগের ন্যায় শুয়ে দিয়ে বাথরুম থেকে অজু করে আসলো। ডিভোর্স পেপারটা নিয়ে টেবিলের সামনে বসে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে আছে। এমনই এক সন্ধ্যায় সিয়ামের সাথে বিয়ে হয়েছিল তার। ঘড়ির কাঁটায় 6:48। রুমি অপেক্ষা করছে 7টা কখন বাজবে। কিছু বিচ্ছেদ ঘটা করে করা উচিত, সেই জন্য অপেক্ষা। ঘড়ির কাঁটায় যখন 6:59, রুমি কলমটা তুলে নিল হাতে। এবার সাইন করে দেবে এখানে। সে চায় না সেখানে জোর করতে। কাগজে কলম ছোঁয়াতে দরজায় কেউ শব্দ করল। ঠক ঠক শব্দ হচ্ছে দরজার ওপার থেকে। রুমির হাতটা থেমে গেছে। ভাই ভাবি তো কাল আসবে, তাহলে এ সময় আবার কে? মনে শত শত সংকোচ নিয়ে দরজা খুলে দিল রুমি। এরপর যা দেখল তাতে কিছুটা অবাকের সাথে ভয়ও পেল। দরজার সামনের জায়গাটা জনমানব শূন্য, কেউ নেই এখানে। এত দ্রুত কেউ চলে যেতে পারে না। তাহলে শব্দ যে শুনল সে, তবে কি মনের ভুল? নিজেকে এই মানিয়ে নিল, ভুল শুনেছে সে। মনকে বুঝিয়ে যে না দরজা আটকে দিবে, তখনই চোখ আটকে গেল একটা চিরকুটে। এটা কিসের কাগজ পড়ে আছে দরজার সামনে? তুলে নেওয়াটা কি ঠিক হবে? দ্বিধা ভেঙে অবশেষে কাগজটা হাতে তুলে নিল। কাজল চোখে তোমায় মায়াবতী সরসী কন্যা লাগছিল আজ।
ব্যাস, আর কিছু লেখা নেই। এতখানি লেখায় যে রুমি এক রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম তার টের পেল বেশ করে। তাছাড়া এমন চিরকুট কে পাঠাবে? তাকে কে ফলো করেছিল আজ? নাকি অন্য কারো চিরকুট ভুলে এখানে এনে রেখেছে? রুমি যখন ভাবনার জগতে ডুবে আছে, তখনই দ্বিতীয়বারের মতো দরজায় শব্দ হলো। এক মুহূর্ত দেরি না করে রুমি দরজা খুলতে ছুটেছে। দরজা খুলে আরও এক ধাপ অবাক হলো। তুমি? গাড়ির পিপ পিপ শব্দ শোনা যাচ্ছে বাইরে থেকে, সাথে সকলের হই হুল্লোড়। বউ এসেছে, বরণ করো, বরণ করো। আমি আমার মায়ের বিয়ে দেখিনি, তবে বাবার বিয়ে দেখতেছি, দ্বিতীয় বিয়ে। সে তো দুদিন আগের রাতে ফুপু আর দাদি আমাকে কোলে বসিয়ে বোঝালো সংসারে একজন মা প্রয়োজন। দাদির শরীর খারাপ, সে কি সংসারের সকল কাজ পারে? তাছাড়া আমার জন্য নাকি মা আনা দরকার, নয়তো আমার খেয়াল কে রাখবে? আর আমাকে আদর করে এমন একজনকে আনতে চায় তারা। লিবা ম্যাডামকে নাকি ঠিক করেছে, কিন্তু বাবা নাকি রাজি নন। তার চিন্তা অন্য মহিলা এসে আমাদের আদর করবে না, তাই আমি বললে তবে নাকি বাবা রাজি হবে। আমি মানতে নারাজ। তখন আরও বোঝালো, আজ না হয় কাজ, তোর বাবা তো বিয়ে করবে। তখন নতুন মা কেমন করে কে জানে, কিন্তু তোর ম্যাডাম তো তোকে কত আদর করে, তাই ওনাকে আনলে ভালো হবে, তোকেও আদর করবে। সবশেষে আমি মেনে নিলাম। আমার মানা না মানায় অবশ্য তাদের বিয়ে আটকে থাকতো না। তবুও ফর্মালিটি পূরণের জন্য হয়তো এতখানি আদিক্ষেতা করেছিল সেদিন। সে সুবাদে আজ বাবার বিয়ে। মা আজ দুপুরে এখানে না আসলে আমিও যাইতাম বাবার সাথে তার বিয়েতে। মা আসায় আমার আর যাওয়া হয়নি, কেউ তেমন করে বলেও নি। নতুন মাকে বরণ করে ঘরে আনা হলো, আমায় ডাকেনি কেউ। কিছুক্ষণ পর আমি গিয়ে ম্যাডামকে ডাকতেই পাশ থেকে ফুপু দাঁত কিরমির করে বলল, নতুন মা এটা তোর। এসব ম্যাডাম ফ্যাডাম ডাকবি না এখন থেকে আর। ম্যাডাম বিনয়েশ্বরী যখনই বলল, থাক না, আগে থেকে ম্যাডাম দেখে অভ্যাস, তাই ডাকুক, পরে না হয় আস্তে আস্তে ঠিক করে নেবে। কথাটা বলতেই ছোট ফুপু গরম চোখে তাকালো নতুন মায়ের দিকে। দৃষ্টিতে যেন কথা আদান প্রদান করে নিল, কেমন রহস্যময় দৃষ্টি। ফুপুর এমন চাহনি দেখে থমে গেলেন নতুন মা, আর কিছু বলল না। আমিও ঘরে চলে আসলাম। ফুপুর আচরণ ভাল লাগে না আমার, কেন জানি কেমন রহস্যময় লাগে শুধু। নাদিম ভাই ঘরে আসলো কিছুক্ষণ পর। ওই রাতে আমাকে মারার পর থেকে আর আমার সাথে তেমন কথা হয়নি তার। প্রয়োজন ছাড়া কিছু বলে না, এমনকি ধমকে দেয় না হুটহাট। আজ হঠাৎ এসে প্রশ্ন করল, আমি তোকে মামির কাছে নিয়ে গিয়েছিলাম, সেই কথা তুই সে কথা তোর ম্যাডামকে বলেছিলি তাই না? প্রশ্নের মাঝে যেন উত্তর লুকিয়ে আছে। নাদিম ভাইয়ার দৃষ্টি এমন যেন সে উত্তরটা জেনেই প্রশ্ন করেছে আমায়। আমি মৌন রইলাম। নাদিম ভাইয়ের নীরবতার থেকে উত্তর করিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওই মহিলার থেকে দূরে থাকবি। কেন? আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিছু উত্তরের আশায়। কিন্তু অপেক্ষা বৃথা। আমার মনে হলো তাই বলেছি, বাকিটা তোর ইচ্ছে। নাদিম ভাই কথা বলল না আর আমার সাথে। পরদিন সকালে নতুন মা রান্না করলো, খেয়ে স্কুল চলে গেলাম। স্কুল থেকে ফিরতেই অবাক হলাম, যা দেখে, ভাইয়া তুমি, তোমাদের তো কাল আসার কথা ছিল, তাহলে আজ এলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? রুমি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করতেই লিহাব মুচকি এসে বলল, না রে, তেমন কিছু না। তুই বাড়িতে একা আসিস, তাই তোর ভাবি বলল আমি যেন চলে আসি। কখন কি আপদ বিপদ হয় বলা যায় না। তুই আবার ছোট বাচ্চা নিয়ে আসিস, যদি কোনো প্রয়োজন পড়ে, তাই দরজাটা ভেতর থেকে আটকে দে। কথা বলে সে ঘরের ভেতরে চলে গেল। রুমি থম মেরে দাঁড়িয়ে রইল। ভাবিকে সে ঠিক বুঝে উঠতে পারল না, যে ভাবি ইদানিং তাকে সহ্যই করতে পারে না, সে কিনা তার কথা ভেবে ভাইকে বাড়ি পাঠিয়ে দিল। আশ্চর্য, মানুষের ভেতরটা বোঝা সত্যিই কঠিন। রুমির মনে আরেকটি ভাবনাও দানা বাঁধল, ভাবির সেই রহস্যময় আচরণ। সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না সে। চিরকুটের কথা ভেবে ভেবে কাটালো পুরো রাত। আরও একটি সিদ্ধান্ত নিল রুমি, ভাবির থেকে দূরে থাকবে না। ভাবি যতই খারাপ ব্যবহার করুক, সে আশেপাশেই থাকবে, কাজকর্মে সাহায্য করবে। পরদিন ভাবি এলে রুমি এক গ্লাস শরবত এগিয়ে দিল। হাসনা কিছু না বলে শরবতটা খেয়ে চলে গেল। যাওয়ার সময় আর চোখে একবার তাকালো তার দিকে। বাড়ির সব কাজ সে একাই করে। সেদিন রাতের খাবারের জন্য বেগুন কাটছিল হাসনা। তনিমাকে রুমে ঘুম পাড়িয়ে রুমি এগিয়ে গেল। আমি কেটে দিচ্ছি, দাও আমাকে বলেই বটি হাতে নিতে গেলে হাসনা একটানে বটি কেড়ে নিল। আমার কাজে হেল্পার লাগে না, আমি একাই পারি, এবারের বাধি তো আমি।
রুমি অনেকক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। রুমির হাত সামান্য কেটে গেছে, সেখান থেকে রক্ত ঝরছে। খুব স্বাভাবিক সুরে রুমি বলল, তুমি এমন করে কথা বলো কেন ভাবি? হাসনা বেগুনটা নামিয়ে রেখে মাথা তুলে তাকালো। ও মা, কেমন করে কথা বলি? আসলে কি জানো, সত্যি কথা একটু তিতা লাগে। আর আমি তো সত্যি বলছি, তাই হজমের সমস্যা হচ্ছে তোমার। সমস্যা নাই, আস্তে আস্তে হজম হয়ে যাবে। আমি এবাড়ির সব কাজ করি, তা আমি বাঁধি নাই বাড়ি। এটা শুনতে খারাপ লাগলে আমার কিছু করার নেই। রুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে সরে গেল। পরদিন তনিমাকে দোলনায় রেখে গোসল করতে গেল সে। অর্ধেক গোসল সেরে উঠতে ঘর থেকে তনিমার হৃদয় বিদারক কান্নার শব্দ ভেসে এলো। ওয়া ওয়া করে কাঁদছে মেয়েটা। সে কি কান্না! রুমি তাড়াহুড়ো করে কাপড় বদলে ঘরের দিকে ছুটল। এর মধ্যেই তনিমার কান্না থেমে গেল। তবুও দ্রুত পায়ে সে দরজার সামনে দাঁড়াতেই তার পা থেমে গেল। খাবার টেবিলে খাবার সাজানো, সবাই সামনে বসে আছে, কিন্তু কেউ মুখে তুলছে না। আমি আর নাদিম ভাই বাড়ি ফিরতেই ফুপু কর্কশ গলায় ডাকলেন, খাবার খেতে আয়, দেখে যা খাবারের কি অবস্থা। আমরা কোনো কথা না বলে ঘরে ঢুকে স্কুল ড্রেস বদলে টেবিলে বসলাম। দেখলাম ফুপু ভীষণ রেগে আছেন। বাবা শান্ত স্বরে বললেন, প্রথম দিন, খেয়ে নাও তো। ফুপু চটে উঠলেন। নতুন মায়ের দিকে দাঁত কিরমিরিয়ে বললেন, শুধু রূপ থাকলেই হয়? রান্না পারো না, বলতে পারতে। ইউটিউব দেখে রান্না করতে কে বলেছিল? বাবা আবার বললেন, খেয়ে নাও না। আম্মা, প্লেটে তরকারি দাও। দাদি সবার প্লেটে তরকারি তুলে দিলেন। গোস্ত আর আলু টমেটোর ঝোল। আলুর টুকরোগুলো হাতের মুঠোর মতো বড় বড়, তাও এক সাইজে নয়। আর টমেটো, সেগুলো কাটাই হয়নি। ফুপু আবার প্রশ্ন করলেন, মানলাম রান্না পারো না, কিন্তু টমেটো যে কেটে রান্না করতে হয় তা জানো না? নতুন মা বিনয়েশ্বরে বললেন, জি জানি, ইউটিউবে দেখেছি। কিন্তু আলু সেদ্ধ হয়ে ঝোল শুকিয়ে যাচ্ছিল। টমেটো কাটতে গেলে তরকারি পুড়ে যেত, তাই না কেটেই দিয়েছি। তাছাড়া টমেটো তো অল্পতেই সেদ্ধ হয়ে গলে যায়, সেখানে কাটাকাটি করে সময় নষ্ট করার কি প্রয়োজন? নতুন মায়ের কথায় আমার হাসি পেয়ে গেল। পাশে নাদিম ভাইও মুচকি হাসল। এর মাঝে ঝুমুর বলে উঠল, আচ্ছা মামি, টমেটো ধুয়ে নিয়েছিলে তো? নতুন মা বিস্মিত চোখে তাকাতেই ঝুমুর বলল, না হলে সময়ের কারণে না ধুয়ে দিয়ে দাওনি তো? ফুপো ধমক দিলেন, চুপচাপ খা। সবাই খাওয়ায় মন দিল, তবে মন দিয়ে খাবার খাবার মতো খাবার নয়, একেবারে অখাদ্য। ফুপুর নাক মুখ কুচকি খাচ্ছেন। এদিকে নতুন মায়ের মুখে এক অদ্ভুত হাসি রেখা ফুটে উঠেছে। সেই হাসির কারণ বুঝতে পারলাম না। খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ টিভি দেখলাম। পরে যখন নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, দেখলাম ফুপু আর নতুন মা গভীর আলোচনায় মগ্ন। দুজনের মুখে গম্ভীর মনে হলো। খুব জরুরি কিছু নিয়ে কথা বলছে। আমি এগিয়ে যেতেই নতুন মা বলেছিলেন, আস্থা রাখতে পারেন, তবে আমার কথা আপনাকে রাখতে হবে, তা নয় তো। আমার পায়ের শব্দে দুজনেই চুপ হয়ে গেলেন। বাকি কথা আর শোনা হয়ে গেল না। আমি আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলাম। হাসনা বেগম তনিমাকে কোলে নিয়ে বুকের সঙ্গে চেপে ধরে আছেন। ছোট্ট মেয়েটাও কি সুন্দর করে তার বুকে নিশ্চিন্ত হয়ে আরামছে। অথচ এই তো কিছুক্ষণ আগেও কি প্রচণ্ড চিৎকারই না করছিল। হাসনা কখনোই শখ করে রুমির কোল থেকে তনিমাকে নিয়ে আদর করেনি, কিন্তু আজ যখন রুমি ঘরে ছিল না, তখন তিনি নিজে তনিমাকে বুকে আগলে রেখেছিলেন। বিষয়টি রুমির কাছে ভীষণ অদ্ভুত মনে হলো। রুমিকে আসতে দেখে হাসনা তনিমাকে দোলনায় শুয়ে রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। ভাবির প্রতি কৃতজ্ঞতা অনুভব করল রুমি। এরপর থেকে ভাবির আরও কিছু আচরণ তাকে ভাবিয়ে তুলল। হাসনা প্রায় রুমির সঙ্গে খোঁচা দিয়ে কথা বলতেন, কটু মন্তব্য করতেন, কিন্তু তনিমার খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র, এসবের ব্যাপারে তিনি নিজেই লিহাবকে বারবার মনে করিয়ে দিতেন। সবকিছু বোঝানোর পর রুমি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শিখল। ভাবির কটু কথা যেন তার প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। নতুন মায়ের আচরণেও এসেছে অনেক পরিবর্তন। এখন তিনি আগের মতো স্নেহ দেখান না, আবার খারাপ ব্যবহারও করেন না। কেমন যেন চুপচাপ থাকেন, আমাদের সঙ্গে তেমন মিশতেও চান না। একদিন হঠাৎ দেখি দুপুরে রান্না চড়িয়ে রেখে নতুন মা বাবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমার ভেতরে প্রবল কৌতূহল জাগল। বাড়ির পেছনে জানালা দিয়ে উকি দিলাম। এরপর যা দেখলাম, নতুন মা আলমারি থেকে কিছু কাগজপত্র বের করছেন। সেগুলো সামনে রেখে নিজের মোবাইল ফোন দিয়ে কয়েকটি ছবি তুলে কারো কাছে পাঠালেন। পরপরই কাউকে ফোন করে বললেন, পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, পরের বার এমন হঠাৎ কিছু চাইবেন না, আগে থেকে জানাবেন।
আমি সুযোগ বুঝে যা প্রয়োজন পরে পাঠিয়ে দেব। কথা শেষ করে তিনি পেছনে ফিরতেই আমি দ্রুত জানালার আড়ালে সরে গেলাম। কিন্তু শুকনো ডালে পা পড়তেই মচমচ করে শব্দ হলো। তাড়াতাড়ি সেখান থেকে সরে এলাম। মনের ভেতর তখন কেবলই খচখচ করতে লাগলো। কোন কাগজের ছবি পাঠালেন, কাকে পাঠালেন? সারাদিন সেই ভাবনায় কাটল। কথাটা আমি কাউকে বলিনি, এমনকি নাদিম ভাইয়াকেও না। কয়েকদিন পর আবারও একই ঘটনা ঘটল। নতুন মা দরজা বন্ধ করতেই আমি আগের মতো জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। কিন্তু এবার আর তেমন কিছু দেখতে পেলাম না। আমি পৌঁছানোর আগেই জানালা বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও কান পেতে শুনতে চেষ্টা করলাম। আলমারি খোলার যে শব্দ হয় সেটুকুই কেবল কানে এলো, আর কিছুই না। মনের অস্বস্তি আর চেপে রাখতে পারলাম না। বিকেলে বাবাকে বলে ফেললাম, বাবা, নতুন মা তোমার আলমারিতে কি যেন করেন। আমার কথা শুনে বাবা ভ্রু কুঁচকালেন। বললেন, এ কেমন কথা স্বামীর? আলমারিতে তার কাপড় আছে, খুলতেই পারে। আমি বললাম, না বাবা, বিষয়টা তা নয়। নতুন মা দরজা বন্ধ করে আলমারি খুলে কাগজপত্রের ছবি তুলে কারো কাছে পাঠান। বাবা বিস্মিত স্বরে বললেন, কি, কবে? কয়েকদিন আগে। আজও? আজ আবার কি হয়েছে? আজও দরজা বন্ধ করে আলমারি খুলেছেন, কিন্তু জানালা বন্ধ থাকায় কিছু দেখতে পারেনি। কিছুক্ষণ নীরব থেকে বাবা জিজ্ঞেস করলেন, তুমি সত্যি দেখেছ? আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই তিনি চলে গেলেন। ঘটনাটি ছিল বিকেলের। রাতে হঠাৎ বাবা ঝড়ের মতো আমার ঘরে ঢুকে পড়লেন। তার পেছনে নতুন মা। বাবার মুখ দেখে বুঝলাম তিনি ভীষণ রাগান্বিত। আমার হাত চেপে ধরে বললেন, মায়ের মতো মিথ্যা শিখেছিস? আমি কিছুই বুঝতে না পেরে ভয়ের তো কণ্ঠে বললাম, কি হয়েছে? বাবা নতুন মাকে বললেন, দাঁড়িয়ে আছো কেন? দেখো তো কোথায় রেখেছে, বের করো। নতুন মা দ্রুত আমার স্কুল ব্যাগ খুলেই বই খাতা বের করতে লাগলেন। আমি হতবাক, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সব বের করার পর বাবা জিজ্ঞেস করলেন, পেয়েছ? নতুন মা মাথা নাড়িয়ে না বললেন। তারপর আমার কাপড় রাখার কাবার্ডের দিকে গেলেন। একে একে সব কাপড় মেঝেতে ফেলতে লাগলেন, যেন কোনো অমূল্য সম্পদ খুঁজছেন। হঠাৎ চিৎকার করে বললেন, পেয়েছি। তিনি এক বান্ডিল টাকা বাবার হাতে দিলেন। বাবা টাকাগুলো উল্টে পাল্টে দেখে আবার নতুন মায়ের হাতে দিয়ে ক্ষিপ্ত বাঘের মতো আমার দিকে তেড়ে এলেন। ঠাস করে দুটো চড় বসিয়ে বললেন, টাকা কেন চুরি করেছিস? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি টাকা চুরি করিনি বাবা। আবার মিথ্যা বলছিস? নিজের চোখে দেখলাম তোর ঘর থেকে টাকা পাওয়া গেল। এই টাকা কি উড়ে এসেছে? আমি নির্বাক, শুধু কাঁদছি। আমার নীরবতা যেন তার রাগ আরো বাড়িয়ে দিল। লাঠি হাতে নিয়ে বললেন, বাকি টাকা কোথায় রেখেছিস বল, না হলে আজ মেরেই ফেলব। আমি জানি না বাবা, আমি টাকা নিইনি। তবে কার কাছে আছে? চুরি করে আবার নতুন মাকে ফাঁসাতে চেয়েছিলি? আমাকে সন্দেহ করাতে চেয়েছিলি? বলে তিনি বেদম মারতে লাগলেন। এবার নতুন মা এগিয়ে এসে আমাকে ছাড়াতে চেষ্টা করলেন। বললেন, থাক, ছেড়ে দিন, ছোট মানুষ, বুঝতে পারিনি, এবারের মতো ছেড়ে দিন। বাবার আগে ফুঁসতে ফুঁসতে বললেন, ওকে বলতে বলো বাকি টাকা কোথায়। ঠিক তখনই দরজার বাইরে থেকে নাদিম ভাইয়ের কণ্ঠ ভেসে এলো। বলতে বলতে তিনি ঘরে ঢুকলেন। আমি বলছি, বাকি টাকা কোথায়? নাদিম ভাইয়ের আগমনে বাবা আমার হাত ছেড়ে তার দিকে ঘুরে দাঁড়ালেন। চোখে মুখে তীব্র কঠোরতা। কি জানো তুমি, বাকি টাকাগুলো কোথায়? নাদিম ভাই শান্ত ভঙ্গিতে একটি ব্যাগ এগিয়ে দিলেন। বাবা ব্যাগটি হাতে নিয়ে খুলে দেখলেন। ভেতরে 4টি টাকার বান্ডিল। প্রতিটি বান্ডিলে 10,000 টাকা করে আছে, মোট 50,000। বাবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই টাকাগুলো কোথায় পেলে? নাদিম ভাই সংক্ষিপ্ত দায়সারা উত্তর দিলেন, জুতার সেলফে। বাবা কিছুটা বিচলিত হয়ে উঠলেন। জুতার সেলফে মানে? সেখানে টাকা কি রাখবে সেটা তো আপনারাই ভালো জানেন। বাবার কণ্ঠ আবার রূঢ় হয়ে উঠল। আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই রেখেছিলি তাই না? নাদিম ভাই এবার মাঝখানে কথা কেটে বললেন, স্বামীর টাকাগুলো নিয়ে সব টাকা এক জায়গাতেই রাখত, আলাদা কোথাও রাখত না। বাকি টাকার সাথে এগুলো ওর তার ঘরেই, নানু বাড়িতে নয়। এখন কে এমন কাজ করতে পারে তা আমার জানা নেই, তবে স্বামীর করেনি এই বলতে পারে। নাদিম ভাইয়ের কথাগুলো বাবাকে গভীর ভাবনায় ফেলল। তিনি আর চোখে নতুন মায়ের দিকে তাকালেন। নতুন মা তৎক্ষণাৎ বললেন, এসব কি বলছে ও? মা বাড়িতে নেই, স্বামীরও টাকা নেয়নি। তবে কি বলতে চায় আমি করেছি এসব? বাবা ধমকে উঠলেন, তা কখন বলেছে? নতুন মা কেঁদে ফেললেন। সব কথা মুখে বলতে হয় নাকি? ওরা আমাকে ফাঁসাতে চায়,
দেখেছে আমি টাকা পেয়েছি। সত্যিটা জেনে গেছি তাই এসব সাজিয়েছে। বাড়িতে তখন দাদি নেই। তিনি ফুপুদের বাড়িতে গেছেন। সামনে নির্বাচন, ফুপা নাকি প্রার্থী হবেন। বাবা খবর পাঠালেন যেন ফুপু দ্রুতই আসেন। রাতে ফুপু এলেন। আমি তখনও না খেয়ে বসে আছি, যেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছি সবার সামনে। ফুফু বসে বললেন, কি হয়েছে বলো তো? এমন জরুরি তলব কেন? বাবা সব খুলে বললেন। নতুন মা কাঁদতে কাঁদতে বললেন, আপা, আমি এ বাড়িতে থাকব না। আপনার ভাইয়ের একটি টাকাতেও কি কখনো হাত দিয়েছি? জিজ্ঞেস করুন তাকে। যদি নিজে থেকে বলতেন কিছু খরচ করতে, তবুও নিতাম না। আর আজ আমাকে চোর বানাতে চাইছে ওরা। তিনি আবার বললেন, আমি যদি টাকা নিতাম তবে কি জুতার সেলফে রাখতাম? আর ধরুন রাখলাম, তবে বাকি টাকা ওই ঘরের কাবাটে গেল কিভাবে? সবই সাজানো নাটক। হয়তো টের পেয়েছি, আমি দেখে ফেলেছি। টাকা নিয়ে ঘরে ঢুকতে তাই আমাকে ফাঁসানোর ফোন দিয়ে আসছে। বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমার চোখেও জল। নির্দোষ প্রমাণ করার আর কোনো উপায় যেন নেই আমার কাছে। ফুপু দীর্ঘশ্বাস ফেললেন। বাবার দিকে তাকিয়ে বললেন, তোমার কি মনে হয় ভাই কে করেছে এসব? আমার কিন্তু মনে হয় না লিভাই এমন কাজ করেছে। দেখো কিভাবে কাঁদছে। প্রশ্ন করলেও উত্তর যেন নিজেই দিয়ে দিলেন তিনি। তারপর হঠাৎ কণ্ঠ বদলে বললেন, স্বামীরই করেছে এসব। আমাকে সন্দেহ না করতে মিথ্যা বলেছে। ওকে আমি ছেড়ে কথা বলবো না। এমন শিক্ষা দেব জীবনে আর সাহস করবে না। বাবা উত্তেজিত হয়ে উঠলেন। উঠতে যাচ্ছিলেন। ভয়ে আমার বুক কেঁপে উঠল। চোখ মুখ শক্ত করে বন্ধ করে নিলাম। হঠাৎ ফুপুর কণ্ঠ শোনা গেল, আরে ভাই থামো তো, ছোট মানুষ, এবারের মতো ছেড়ে দাও। মারধন করে শাসন ভালো হয় না। আমি বুঝিয়ে বলবো, তুমি মাথা গরম করো না। আর ভাবিকে বলো সব দিকে নজর রাখতে। এমন আর হবে না। তার কণ্ঠে আজ এক অচেনা কোমলতা। অন্য সময় হলে আমাকে মারলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। অথচ আজ তিনি আমাকে বাঁচাচ্ছে। বিষয়টি মোটেও স্বস্তিকর লাগল না। এক এক করে সবাই ঘরে চলে গেলেন। ঝুমুরও চলে গেল। অন্য সময় হলে আমার পিছু ছাড়ত না সে। আজ মুখ ফিরিয়ে নিল। কোনো অপরাধ না করেও আজ আমি সবার কাছে অপরাধী। বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। খুব ইচ্ছে করছে মায়ের কাছে যেতে। যদি পারতাম দৌড়ে চলে যেতাম তার কাছে। মা নিশ্চয়ই এসব বিশ্বাস করতেন না। সবাই রুমে চলে গেলে ফুপু আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। আমি সরে যেতে চাইলে তিনি ডাকলেন, এই এদিকে আয়। আমি যখন ভয়ে ঢোক গেলাম, ফুপু আস্তে করে সরে গিয়ে আমার জন্য ভাত নিয়ে এলো। টেবিলে প্লেটটা রেখে বলল, এখানে খাবার রাখা আছে, খেয়ে ঘুমিয়ে পড়। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তারপর আর কিছু না ভেবে খাবার খেতে বসে পড়লাম। পেটে প্রচণ্ড ক্ষুধা। এত কিছু ভাবার সময় কই? আমি যে সারাদিনের অনাহারী। খেতে খেতে লক্ষ্য করলাম খুব দ্রুত লোকমা মুখে নিচ্ছি। হঠাৎ মনে পড়ল, মা থাকতে কত বলেও আমাকে এভাবে তাড়াতাড়ি খাওয়াতে পারত না। ক্ষণিকের জন্য মনে একটা প্রশ্ন জাগল, বড় হতে কি বয়স বাড়তে হয়? নাকি মায়ের অনুপস্থিতি একটা বাচ্চাকে হঠাৎ বড় করে দেয়, মানিয়ে নিতে শেখায়? তবে কি মায়ের আদরের আঁচলে ঢাকা থাকে বলে বাচ্চাদের ম্যাচিউর হতে এত সময় লাগে? মাহীন বাচ্চারা চোখের পলকে বেড়ে ওঠে। পর মুহূর্তেই আবার খাবারে মন দিলাম। পরদিন ঘুম থেকে উঠে দেখি ফুপুরা চলে গেছে। কেন জানি সেদিন ঝুমুরের প্রতি একটু অভিমান জমেছিল। মনে মনে শপথ করেছিলাম ওর সঙ্গে আমার কোনো কথা নেই। চেয়ারে বসে আছে হাসনা। তার হাঁটুর ওপর মাথা রেখে অনেকক্ষণ ধরে মেঝেতে বসে আছে তনিমা। অবশেষে বিনয়ী সুরে বলল, আম্মাইকে একটু বোঝাও না মামিমণি। আমিও নাদিমকে ভালোবাসি। ও তো খারাপ ছেলে না, ভালো চাকরিও করে। তুমি একটু বোঝাও না। হাসনা বেগম পরম আদরে তনিমার চুলে বিলি কাটছিলেন। বিলি কাটতে কাটতে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর মায়ের সামনে দাঁড়িয়ে সুপারিশ করার মতো সাহস আমার নেই রে মা। সে কখনোই রাজি হবে না। উল্টো ঝামেলা করবে। চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলবে। তনিমার মুখটা ছোট হয়ে এলো। চোখ ছলছল করছে। তাহলে কি আর কোনো উপায় নেই মামিমণি? যে সংসারে নিজের ঠাঁই হয়নি, সে পরিবারে নিজের মেয়েকে পাঠাবে? তা সে কখনোই চাইবে না। জানিস তো, চুন খেয়ে মুখ পুড়লে দই খেলেও তো ভয় লাগে। তনিমা আর কিছু ভাবতে পারল না। কান্নারত অবস্থায় ছুটে গেল মামির ঘরে। নিজের বলে আলাদা কোনো ঘর নেই তার। সে মায়ের সাথেই ঘুমায়। কিন্তু সেই ঘরে যেতে ইচ্ছে করে না। মা সারাদিনই বকবক করেন। দেখলেই কোনো না কোনো বিষয়ে কথা শোনাবেন। তাই বেশিরভাগ সময় মামির ঘরে কাটায় তনিমা। মামি মায়ের মতো বকাঝকা করেন না, নাম ধরেও ডাকেন না, আদর করে মা ছাড়া কিছুই বলেন না। তবে এর জন্য আবার মায়ের কাছে এক দফা বকা খেতে হয়। মায়ের ঘরে গেলে বলবেন,
কেন আসলি? এখানে তোর কি আছে? প্রয়োজন ছাড়া এ ঘরে আসবি না। আমি কে তোর? তোর মা তো ওইটা। সারাদিন থাকার জন্য তো একটা ঘর পেয়েছিস। রাত হলে আবার এখানে কেন আসিস? কি দরকার? যা, এখন মামির আঁচলে নিচেই থাক। তনিমা তখন কিছু বলে না, চুপচাপ কান চেপে ঘুমিয়ে পড়ে। অভ্যাস হয়ে গেছে। অনেকক্ষণ কান্না করার পর তনিমা মামির ফোন থেকে নাদিমকে কল করল। নাদিম তখন অফিসের ফাইলে মুখ গুজিয়ে কাজ করছিল। কল আসতে দেখে সব ব্যস্ততা ফেলে রিসিভ করল। হ্যালো। তনিমা কোনো কথা বলছে না, তার মন ভার। নাদিমের বুঝতে বাকি রইল না, মায়ামাখা কণ্ঠে ডাকল, তনি পাখি, কি হয়েছে? তনিমা চুপ। আবার মুখ ফুপিয়ে কান্না আসছে। এই তনি, একদম কাঁদবি না। কি হয়েছে বল আমায়। মামিমণি বলেছে মাকে রাজি করাতে পারবে না। এখন কি করব? নাদিম হালকা হাসল। এই জন্যে কাঁদছিস? বোকামি, কাঁদিস না। রাতে আসছি আমি, কাজ শেষ করে। তোর বর কি তোকে বলেনি এসব চিন্তা না করতে? আমি বললাম না, সব ঠিক করে দেব। মামি নিজেই তোকে আমার হাতে তুলে দেবে। আর কয়টা দিন শুধু। আচ্ছা, ঠিক আছে পাখি, এখন রাখছি, অনেক কাজ পড়ে আছে। অতীত। নতুন মা নিখোঁজ হলেন নির্বাচনের মাত্র 10 দিন আগে। একদিকে ফুপার নির্বাচন, অন্যদিকে নতুন মাকে খোঁজাখুঁজি, সব মিলিয়ে পুরো পরিবারে হুলস্থুল অবস্থা। নতুন মায়ের সাথে বাবার মাত্র কয়েক মাসের সংসার, সেটা ছেড়েই পালিয়ে গেলেন নতুন মা। যে বাসা থেকে তাকে বিয়ে করে আনা হয়েছিল, সেখানে খোঁজ নিয়েও বাবা ব্যর্থ হলেন। জানতে পারলেন নিখোঁজ হওয়ার 2 দিন আগেই তার মা বাসা ছেড়ে চলে গেছেন। নতুন মা আর তার মা ভাড়া বাসায় থাকতেন। তার মা অসুস্থ ছিলেন, তাই তিনি কয়েকটা বাচ্চাকে টিউশনি করাতেন, যেমন আমাকেও। কিন্তু বাবার সঙ্গে বিয়ের পর থেকে সব খরচ বাবাই চালাতেন। তাহলে হঠাৎ করে সেই মহিলা একা একা বাসা ছাড়লেন কেন? সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি নাকি নিজে কিছুই করেননি। দুজন পুলিশ এসে সব মালামাল গাড়িতে তুলে দেয়, তারপর তাকেও বাসে উঠিয়ে দেয়। আরও আশ্চর্যের ব্যাপার, এই বিষয়ে নতুন মা বাবাকে কিছুই জানাননি। এমনকি তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন না। ব্যাপারটা মোটেও কাকতালীয় নয়। প্রথমে সবাই ভেবেছিল হয়তো নতুন মা কোনো বিপদে পড়েছেন। কিন্তু যখন জানা গেল তার মা 2 দিন আগে বাসা ছেড়ে গেছে, তখন আর কারো বুঝতে বাকি রইল না সবই ছিল নতুন মায়ের পূর্ব পরিকল্পিত কাজ। বাবা হতাশ হয়ে ঘরে পড়ে রইলেন। কি করবেন, কোন দিক যাবেন কিছুই বুঝতে পারছিলেন না। কারণ শুধু নতুন মা নিখোঁজ নন, তার সঙ্গে বাবার অফিসের 5 লক্ষ টাকাও আলমারি থেকে উধাও। এমন সময়ে ফুপুরও আসেনি। ছোট ফুপুর অজুহাত, ফুপার নির্বাচন প্রার্থী। বাড়িতে সারাদিন কাজ, শত মানুষের আসা যাওয়া, তাই তার পক্ষে আসা সম্ভব নয়। বাবা প্রায় পাগলের মতো হয়ে গেলেন। শেষমেশ সিদ্ধান্ত নিলেন চট্টগ্রাম যাবেন। নতুন মা বলেছিলেন চট্টগ্রামই তাদের জন্মস্থান। সেখানে গিয়ে শেষবারের মতো খুঁজে দেখবেন, হয়তোবা সেখানেই তাকে পাওয়া যেতে পারে। হতাশার দীর্ঘশ্বাস ফেলে ঘরে প্রবেশ করলেন বাবা। মুখটা ভীষণ মলিন। চট্টগ্রাম গিয়েও বিশেষ কোনো লাভ হয়নি। নতুন মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেখানকার লোকজন জানিয়েছে নতুন মায়ের মা ছিলেন একজন নর্তকী। তার বাবার কোনো ঠিকানা কেউ জানে না। মা মেয়ে দুজন একাই থাকতেন সেখানে একটা বাড়িতে। কিন্তু মেয়েটি বড় হতে শুরু করলে লোকজন নানান কথা বলতে থাকে। মায়ের বদনামির ছাপ মেয়ের গায়ে লাগতে শুরু করে। তারপর কয়েক বছর আগে তারা সেখানকার বাড়িটা বিক্রি করে কোথায় যেন চলে যায় কেউ জানে না। তারপর আর কখনোই সেই জায়গায় তাদের দেখা যায়নি। বাবা 2 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না। এতগুলো টাকা, অফিসে তিনি কি জবাব দেবেন? শুধু টাকা নিয়ে যায়নি সে, জমির অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আর কয়েক লক্ষ টাকার গহনা নিয়ে গেছে। টাকার গলমিলের কারণে শেষ পর্যন্ত বাবার চাকরিটাও চলে গেল। বাবা যেন পথের ভিখারিতে পরিণত হয়ে বসেছেন। এর মধ্যে ছোট ফুপু আসেননি। আগামীকাল নির্বাচন, সম্ভবত সেই কারণে আসেনি। নির্বাচনে ফুপার বেশ নামডাক ছিল, সবার মুখে মুখে তার নাম। সবাই ধরে নিয়েছিল বিপুল ভোটে জয়ী হবেন ফুপা। কিন্তু ফলাফল আশানুরূপ হলো না। সম্পূর্ণ উল্টো হলো সবকিছু। এত টাকা খরচ করে নির্বাচন করলেন, অথচ ফল হলো এমন। সবাই যেন মাথায় হাত দিয়ে বসে রইল। এই ধাক্কা সহ্য করতে না পেরে ফুপু স্ট্রোক করলেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার জানালেন তাকে আইসিইউতে রাখতে হবে। রোগীর অবস্থা বেশ গুরুতর। চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা খরচ হবে। ফুপা সাব জানিয়ে দিলেন তিনি সব খরচ বহন করতে পারবেন না। দাদির কান্নাকাটিতে শেষ পর্যন্ত বাবা বাধ্য হলেন নিজের জমি বিক্রি করে ফুপুর চিকিৎসার ব্যবস্থা করতে।
বাবার জমি বিক্রির টাকাতেই সুস্থ হয়ে উঠলেন ফুপু। আর বাবা চাকরি হারিয়ে স্বর্ণছাড়া মানুষের মতো ঘুরে বেড়াতে লাগলেন। যা সামান্য জমি জমা ছিল তাতে চাষাবাদ করে কোনোমতে সংসার চালাতে লাগলেন। রাতের পর দিন, দিনের পর রাত, এভাবেই কেটে গেল আমাদের জীবনের অনেকগুলো বছর। বর্তমান নাদিম ভাইয়ের সঙ্গে কথা শেষ করে পেছনে ফিরে দেখি ঝুমুর এখনো দাঁড়িয়ে আছে, হাতে পায়েসের বাটি। আমি ঠান্ডা গলায় বললাম, আমি পায়েস খাবো না, নিয়ে যাও এটা। ঝুমুরের চোখ ছলছল করছে। সে কিছু বলতে চাইছিল, কিন্তু আমি আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে পড়লাম। এখন কাঁদবে ঝুমুর, কাঁদুক, তাতে আমার কিছু যায় আসে না। তবে তার কান্না আমি বসে বসে দেখতে পারবো না, তাই চলে এলাম। কাল থেকে আবার অফিসে যোগ দেব। এখন আমি আমার স্বপ্নের পুলিশ অফিসার। আগে ভাবতাম পুলিশ হলে আশেপাশের সব অপরাধীর শাস্তি দিতে পারবো, কিন্তু পুলিশ হওয়ার পর বুঝলাম সাক্ষী প্রমাণ ছাড়া এত বছর আগের অন্যায়ের বিচার করা যায় না। এই কারণে ইদানিং চাকরিটা ভালো লাগে না আমার, তবুও করতে হবে। এই চাকরির টাকা দিয়ে তো এখন সংসার চলে। বাবা তো আর কোনো কাজ করেন না, জায়গা জমি যা ছিল কয়েক বছরের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। অফিসে ঢুকতেই রিশা আর চোখে আমার দিকে তাকালো। আমি দেখেও না দেখার ভান করলাম। কোয়ার্টারের জন্য আবেদন করতে হবে, হয়ে গেলে ঝুমুরকে এখানে নিয়ে আসব। যদিও তাকে আনার কোনো তাড়া আমার নেই, তবুও একা একা বাড়িতে কি করবে সে? তাছাড়া বিয়ের কথা শোনার পর থেকেই এখানে সবাই আবেদন করতে বলছে। কাজ শেষে রাস্তায় নামতেই রিশা অভিমানী মুখে বলেই ফেলল, বিয়েটা শেষ পর্যন্ত করে এলেন স্যার। আমি নির্বিকার গলায় বললাম, না করে আসার কথা দিয়েছিলাম নাকি তোমাকে? কথাটা শুনে বেশ আঘাত পেল রিশা, বুঝতে পারলাম, কিন্তু আমার ভেতরে কোনো অনুতাপ নেই। রিশা চুপ করে থেকে আবার বলল, আপনাকে পছন্দ করতাম আমি। ভেবেছিলাম। আমি তার কথা শেষ করতে দিলাম না। আর ভাবো না, আমি তোমাকে পছন্দ করি না, এমনকি ঝুমুরকেও না। তবে ঝুমুর আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করত, সেই হিসেবেই তাকে বিয়ে করা। আমার কথা শুনে রিশার মুখে হঠাৎ এক ঝলক হাসি ফুটে উঠল, কিন্তু কেন তা বুঝতে পারলাম না। আমার ভাবনার মাঝেই সে আবার প্রশ্ন করল, সত্যি তাকে পছন্দ না আপনার? তারপর ওয়াও বলে নাচতে নাচতে চলে গেল। আমি বাঁকা হেসে ফেললাম। আমার বলা মিথ্যা কথাটা রিশা সত্যি বিশ্বাস করেছে। ঝুমুরকে বিয়ে করার কারণ সে আমাকে পছন্দ করে, ফুপো চায়, এসব কিছুই নয়। বরং তাকে বিয়ে করার পেছনে আমার রয়েছে এক বড় পরিকল্পনা, যার সূচনা করেছি তাকে কবুল বলার মধ্য দিয়ে। আর তাকে কোয়ার্টারে নিয়ে আসার মাধ্যমে শুরু হবে সেই পরিকল্পনার দ্বিতীয় ধাপ। বাঁকা হাসি মুখে নিয়ে গন্তব্যের দিকে পা বাড়ালাম। নাদিম ভাই আমাকে একটা কাজ দিয়েছিলেন, সেটাই কিভাবে করব সেই চিন্তায় ডুবে আছি। রাত হলে ঘুম আসে না, মায়ের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। এমন নয় যে আমি মায়ের সঙ্গে দেখা করি না, করি। এখনো মাসে একবার করে মায়ের কাছে যায়। তনিমার হাতে লুকিয়ে কিছু টাকা গুজেও দিয়ে আসি, তবুও কষ্ট হয়। নিজের চোখের সামনে মায়ের সংসারটা ভেঙে যেতে দেখেছি আমি। আমার মমতাময়ীর মাটাকে ভেতর থেকে শেষ হয়ে যেতে দেখেছি। এখনকার মা আর ২০ বছর আগের মায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগে মা জোরে কথা বলতেন না, তার সঙ্গে অন্যায় হলেও মুখ ফুটে একটা কথাও বলতেন না। আর এখন কারণ ছাড়াই খিটখিট করেন। রুমে সে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই হঠাৎ ফোনটা জোরে বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে একবার তাকিয়ে সেটাকে উল্টে রেখে দিলাম। তবুও থেমে থেমে বাজতে থাকলো ফোন। আমি শুধু রিংটং গুনছি, কয়বার বাজে। এর মধ্যেই ১৩ বার কল এসেছে। চলবে ইনশাল্লাহ। গল্প হৃদয়ের আশ্রয়, দ্বিতীয় পর্ব। সবাই লাইক কমেন্ট করবেন। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।